ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। রোববার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, সোমবারের মধ্যে ওসমান হাদির উপর হামলাকারীকে গ্রেফতার না করা হলে স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টার পদত্যাগের দাবি তোলা হবে। এছাড়া আজ বিকেলে জাতীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ঘোষণাও দেওয়া হয় সংবাদ সম্মেলনে। সমাবেশে যোগ দেবে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। রোববার ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এই সংক্রান্ত পত্রে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, তফসিল অনুযায়ী আগামী 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সূত্রে সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর বিধি 18 অনুযায়ী নির্ধারিত শর্তাদি প্রতিপালন সাপেক্ষে ভোট গ্রহণের 3 সপ্তাহ পূর্ব হতে ভোট গ্রহণ শুরুর 48 ঘণ্টা পূর্ব পর্যন্ত নির্বাচনী প্রচারণা করা যাবে। আরও বলা হয়, বর্ণিত সময়সীমার বাইরে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত না করে তথা নির্বাচনী পরিবেশ এবং উল্লেখিত আচরণ বিধির শর্তাদি প্রতিপালন পূর্বক জাতীয় আন্তর্জাতিক দিবস উদযাপন এবং ধর্মীয়, সামাজিক এবং এমন অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে। জুলাই আগস্টে রাজধানী চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর বিচারিক প্যানেল যুক্তিতর্ক উপস্থাপন করবেন প্রসিকিউশন। এই মামলায় 23 কর্মদিবসে মোট 26 জন সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে রয়েছে শহীদ পরিবার, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তাও। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদও সাক্ষ্য দেন। এই মামলায় আসামি সাবেক পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেনের পক্ষে আরশাদ সহ 3 জন সাফাই সাক্ষী দেন। মামলায় 8 আসামির মধ্যে গ্রেফতার আছেন 4 জন। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা এবং মানবতা বিরোধী অপরাধে পৃথক 2 মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ এবং জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামীকাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ধুয়ে মুছে ফুলে ফুলে সুসজ্জিত করেছে গণপূর্ত বিভাগ। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পরেই জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত হবে সর্বসাধারণের জন্য। প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। লাল সবুজের ইতিহাস ও মুক্তিযুদ্ধের কালের সাক্ষী 108 একর জমির ওপর দাঁড়িয়ে আছে জাতীয় স্মৃতিসৌধ। রাতের আধার পেরিয়ে রক্তিম সূর্যোদয়ের সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ লাখো মানুষের ঢল নামবে এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে। ফুলের চাদরে ঢেকে যাবে কংক্রিটের শহীদ বেদি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করতে অপেক্ষার প্রহর গুনছে সবাই। প্রতি বছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী অক্লান্ত পরিশ্রম আর নিবিড় যত্নে জাতীয় স্মৃতিসৌধকে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বাহারি রঙের ফুলে ফুলে সাজিয়ে সুসজ্জিত করা হয়েছে। বিজয় দিবসের উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে ইট বালু সিমেন্টের কাজ চলিতেছে, এখানে ধোয়া মোছার কাজ চলিতেছে, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলিতেছে, এখানে রং তুলির কাজ চলিতেছে। এখানে আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয় আসবেন, প্রধান উপদেষ্টা মহোদয় আসবেন। এই বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে দীর্ঘ 1 মাস যাবৎ আমরা পরিষ্কার গাছ লাগানো, গাছের পরিচর্যা, বিভিন্ন জাতের ফুল লাগানো, এগুলা কাজ প্রায় শেষ করে ফেলছি। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ এই দিনে দেশের সূর্য সন্তানদের স্মরণ করতে প্রস্তুতির কমতি নেই। নানা সাজে সাজানো হয়েছে পুরো স্মৃতিসৌধ এলাকা। শ্রদ্ধা গ্রহণে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। বর্তমানে জাতীয় স্মৃতিসৌধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভি বসানোর পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। আমাদের ট্রাফিক ব্যবস্থা আমিন বাজার থেকে শুরু করে স্মৃতিসৌধ পর্যন্ত যা রয়েছে সেটা আমরা ব্যবস্থা নিয়েছি এবং আমরা আগেও বলেছি যে আমাদের 4000-এর অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে এবং এই ফোর্স সার্বিক নিরাপত্তা রক্ষায়, জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার জন্য সার্বিকভাবে তারা নিয়োজিত থাকবে। যেসব সূর্য সন্তানদের জীবনের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ নির্দিষ্ট কোনো দিন বা ক্ষণ নয়, প্রতিদিনই তাদের স্মরণ করা হোক, এমনটাই প্রত্যাশা সর্বসাধারণের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
বিজয় দিবস সহ বিভিন্ন দিবসকে কেন্দ্র করে গোলাপ গ্রামের ফুলের চাহিদা রয়েছে ব্যাপক। তবে দিন দিন ফুল চাষের জায়গা কমে যাওয়ায় কমে যাচ্ছে ফুল উৎপাদন। এতে ফুলের দাম বৃদ্ধি সহ হারাতে বসেছে গোলাপ গ্রামের সৌন্দর্য। ফুল চাষিরা বলছেন, এখনই সরকার পৃষ্ঠপোষকতা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে হারিয়ে যাবে গোলাপ গ্রাম। সাভার থেকে আসাদুজ্জামান খায়রুলের রিপোর্টে বিস্তারিত। আগামী 16ই ডিসেম্বর বিজয় দিবস সহ বিভিন্ন জাতীয় ও বিশেষ দিবসকে সামনে রেখে সাভারের গোলাপ গ্রামে ফুলের চাহিদা থাকে ব্যাপক। গোলাপ, গাঁধা, চন্দ্রমল্লিকা, জারবেরা সহ বিভিন্ন ধরনের ফুলে রঙিন হয়ে ওঠে এই গ্রাম। দিবসগুলো ঘিরে ফুলের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। আর তাই এসব দিবসের আগমনে ব্যস্ত সময় পার করেন গোলাপ গ্রামের ফুল চাষিরা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচর্যা, সংগ্রহ আর বাজারজাতকরণে ব্যস্ত থাকেন তারা। 16 ডিসেম্বর সামনে, তারপরে আমরা 25 ডিসেম্বর বড়দিন, 1 জানুয়ারি, 21 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি, মানে ফুল এই শীতের কালটা প্রচুর বেচা কিনা হয় ফুল, আর এখনই সিজন। ঢাকার পার্শ্ববর্তী এলাকা হওয়ায় অনেকেই শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির ছোঁয়া পেতে ছুটে আসেন গোলাপ গ্রামে। বিভিন্ন দিবসে দর্শনার্থীদের ঢল নামে ফুলের বাগানগুলোতে। যেটা আগে ছিল আর কি, যে ফুল বেশি ছিল বা ফুলের জন্য যে জায়গা নির্দিষ্ট করে বেশি ছিল, ওইটাই ভালো ছিল আমাদের কাছে। 6 বছর আগে আসছিলাম, তখন এখানে কোনো এন্ট্রি ফি দিতে হয় নাই, মানে ওপেন ছিল সবকিছু। অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর ফুল আছে, এখানে অনেক বড়। তবে ফুলের চাহিদা বাড়লেও উৎপাদন কমে যাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা। উৎপাদন কমার পিছনে রয়েছে নানা কারণ। সার বিষেরও অনেক দাম, আমরা ঠিক মতো খাবার দিতে পারি নাই। আবার অতিরিক্ত বৃষ্টি হওয়াতেও আমাদের ক্ষতি হয়েছে, শিকড় পচে গেছে। গত বছরের তুলনায় আমরা এবার ফুলের চাহিদা এবং উৎপাদন খুবই কম, যার কারণে এবার ফুলের দামটা একটু বেশি থাকবে আশা করছি। উপজেলা কৃষি কর্মকর্তাও জানালেন, আগের তুলনায় ফুল উৎপাদন কমেছে, তাই গত বছরের তুলনায় ফুলের দাম এবছর বেশি। বিরুলিয়া ইউনিয়নে আপনার হাউজিং যে কোম্পানিগুলো আছে, ওই হাউজিং এর বাড়িঘর এই কাজে তারা ব্যবহার করছে। এই কারণে ফুলের জমি মূলত আস্তে আস্তে কমে যাচ্ছে। সাধারণত 2 থেকে 3 টাকা পিস থাকে গোলাপের দাম, সেই এইবার 8 থেকে 10 টাকা করে আছে মার্কেটে, এবং বিজয় দিবস উপলক্ষে আরো একটু বাড়ার সম্ভাবনা আছে। দিন দিন ফুল চাষের জমি কমে যাওয়ায় হারাতে বসেছে গোলাপ গ্রামের সৌন্দর্য ও ঐতিহ্য। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে ফুল চাষ টিকিয়ে রাখা কঠিন হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আসাদুজ্জামান খায়রুল, মাই টিভি, সাভার। গাজীপুরের কালিয়াকৈরে বসতবাড়ির একদম পাশে স্থাপিত তুলা ভাঙানো মেশিনকে কেন্দ্র করে ভয়াবহ শব্দ দূষণ, কম্পন এবং পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরের কাঠামো, বিপর্যস্ত হচ্ছে রোগী এবং শিশুদের স্বাভাবিক জীবনযাপন। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। দ্রুত সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি। প্রতিনিধি AKM শিশিরের রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালেছলা গ্রামে বসতবাড়ির মাত্র 6 ফিট দূরে বসানো হয়েছে শিল্প কারখানার তুলা ভাঙানোর মেশিন। মেশিনটি চালু হলেই তীব্র শব্দ আর কম্পনে নড়ে ওঠে চারপাশ। ঘরের দেয়ালে দেখা দিয়েছে ফাটল। নিরাপত্তা নিয়ে চলছে চরম উদ্বেগ, উৎকণ্ঠা। তুলা ভাঙানোর সময় ধুলো বাতাসে ছড়িয়ে শ্বাসকষ্ট, নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। অসুস্থ রোগী, শিশুদের স্বাভাবিক ঘুমও বিঘ্নিত হচ্ছে প্রতিনিয়ত। দিনভর দরজা জানলা বন্ধ রাখলেও মিলছে না স্বস্তি। 15-16টা রুম সব ফাইরা যাচ্ছে। কতবার কইলাম, অনুরোধ বিনোরোধ করলাম, এটা বন্ধ করেন, তারা কেউ বন্ধ করে না। বাড়িতে এটার কম্পন শব্দ যায়, পাশাপাশি এটা ডাস্ট উড়ে, ডাস্ট অনেক ক্ষতিকারক। ছেলে মেয়েদের স্কুলে তাদের পাকশাকের ভিতরে একটু সমস্যা হয় আর কি। প্রতিদিন কয়েক ঘন্টা চালু থাকে এই মেশিনটি। স্থানীয়দের দাবি, অবৈধভাবে স্থাপিত এই শিল্প কারখানার কার্যক্রম তাদের স্বাভাবিক জীবন ব্যাহত করছে, আর এটি থেকে দ্রুত পরিত্রাণ চান তারা। এই ডাস্টের কারণে মানুষ খানাটাও ঠিক মতো খেতে পারে না। আমার বাড়িটা ছাইরা গেছে, 9টা রুম খালি। তুলার মেলার কারণে আমাদের এখানে অনেক ডাস্ট উঠে, আমরা স্কুলে যেতে পারি ভালোভাবে, নাকের ভিতর ডাস্ট যায়। তবে শব্দ বা ধুলোবালুর সমস্যা থাকলে স্থানীয় প্রশাসন যেভাবে নির্দেশ দিবে তারা সে অনুযায়ী কাজ করবে বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। এই ফ্যাক্টরি নিয়ে যে ভাবুন যে আমরা কোথায় যাওয়া লাগে, কি করা লাগে, আমি এই পর্যন্ত এই সময়টা পাই নাই। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, যদি করার নিয়ম না থাকে এটা আমরা বন্ধ করে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমাকে একটা সময়ের দরকার। আর এদিকে অভিযোগ তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপজেলার এই কর্মকর্তা। আমরা একটা অভিযোগ পেয়েছি, অভিযোগের প্রেক্ষিতে আমরা এটা তদন্ত করার জন্য আমাদের এসিল্যান্ডকে দায়িত্ব দিয়েছি এবং সে তদন্তের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করবে, বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। এভাবে আবাসিক এলাকার পাশে অনিয়ন্ত্রিত শিল্প কারখানা স্থাপন শুধু পরিবেশ নয়, মানুষের নিরাপত্তা ও স্বাস্থ্য অধিকারকে হুমকির মুখে ফেলে দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
AKM শিশির, মাই টিভি, গাজীপুর। ঢাকার ধামরাই র্যাব এবং পুলিশের যৌথ অভিযানে 52.5 কেজি গাঁজা সহ 4 মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বেলা 12টার দিকে গ্রেফতারকৃতদের 5 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার দিনগত রাতে র্যাব এবং পুলিশের যৌথ অভিযানে উপজেলা কালামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আক্কাস ওরফে শাকিল, সাইদুল ইসলাম ওরফে সাইফুল, মোহাম্মদ তারামিয়া, আরব আলী শেখ। এরা সবাই ধামরাইয়ের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক কারবারি করতেন বলে জানিয়েছে পুলিশ। জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হত্যা চেষ্টার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি রংপুর জেলা এবং মহানগর শাখা। রোববার সন্ধ্যায় রংপুর প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জুলাই চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ওসমান হাদির উপর হামলার ঘটনার তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, জুলাই আন্দোলনের একজন সাহসী যোদ্ধার উপর এই ধরনের হামলা গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য হুমকি। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনাজপুরের বিরামপুর উপজেলার রাতে মুকুন্দপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের পার গোবিন্দপুর গ্রামে তৃণমূল ভোটারদের নিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেনের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি মহিলা দলের সভানেত্রী মোসাম্মদ সুলতানা পারভিন, যুব দলের সদস্য সচিব অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ শিরোন আলম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সমর্থনবৃন্দ উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর 1 আসনে বিএনপি মনোনীত ধানের শীষে প্রার্থী এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমানের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার 2টি ইউনিয়নে পৃথকভাবে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ, মৌচাক ইউনিয়ন বিএনপির সভাপতি বিধানচন্দ্র বর্মন, মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পান্না দেওয়ান সহ উপজেলা এবং পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পটুয়াখালীতে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল 4টায় শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা বাইজিদ হোসেন পান্না, বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল কালাম, সাবেক যুবদলের সহসভাপতি মুস্তাফিজুর রহমান রুমি সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গাইবান্ধার সাদুল্লাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাস সাদুল্লাপুর উপজেলা শাখার উদ্যোগে মাহফিলে উপজেলা জাসাসের সভাপতি মাসুদ মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা তাঁতি দলের আহ্বায়ক আসম সাজ্জাদ হোসেন পল্টন। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুষ্টিয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ খন্দকার AKM আলী মোহসিন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মাওলানা আবুল হাশেম। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম ওলামা, শিক্ষক, ছাত্র এবং সুধীজন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নিগার সুলতানা, রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মাজিদুল ইসলাম, রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার সহ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। নারায়ণগঞ্জের ফতুল্লা বুড়িগঙ্গা নদীতে গতকাল যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী বালখেট ডুবির ঘটনা ঘটেছে। পাগলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন বলেন, সদরঘাট থেকে ভোলাগামী বগদাদিয়া 13 লঞ্চটি বুড়িগঙ্গার ফতুল্লা অংশে পৌঁছলে একটি বালুবাহী বালখেটের সাথে ধাক্কা লাগে। এতে বালখেটটি ডুবে যায়। তবে কোনো হতাহতের নিখোঁজের খবর পাওয়া যায়নি। তদন্ত চলছে, বিস্তারিত পরে বলা যাবে। লঞ্চটি জব্দ করে ফতুল্লা লঞ্চ টার্মিনালে রাখা হয়েছে। ভোলার চরফ্যাশনে পরিবেশ অধিদপ্তরের অভিযানে বন্ধ করে দেওয়া অবৈধ ইটভাটা ফের চালু হওয়ার অভিযোগ উঠেছে। চরফ্যাশনে মোট 30টি ইটভাটা থাকলেও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেয়েছে মাত্র 11টি, বাকি 19টি চলছে
অবৈধভাবে। ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে রাত্রি ব্রেক্স, আখন ব্রেক্স এবং আবদুল্লাহ ব্রেক্স সহ 4 অবৈধ ভাটা মালিককে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে 2 লাখ টাকা করে জরিমানা করা হয় এবং অবৈধ ড্রাম চিমনি ঘুরিয়ে দেওয়া হয়। তবে অভিযানের পরপরই আইন অমান্য করে ভাটা মালিকরা পুনরায় ভাটাগুলো চালু করার অভিযোগ উঠেছে। সারা গেছে মতন আমরা কি আর কাজ তো করে খাইতে হইব। কোম্পানি তো বাসার তো না আইও না ইয়ে করে না, পরে আমরা নিজেরাই এই টিয়া করিয়া পরিশ্রম করিয়া আগুন টাগুন এই আর কি হুকনাল আর কি দিয়া আর চেতাইছি মোটামুটি। আমাকে তো কাম করলে পয়সা দিব, নাইলে পয়সা দিব না। কি করে এগারো তো এত টিয়া টুয়া ফয়লা মানেই না, দেন সব ভাঙ্গা চুরিয়ালায় এই হেয়ার পরে এলা পানি জরিমানা করে মোবিল করতে মোবিল। মুন্সিগঞ্জের সিরাজদিখানে জামায়াতে ইসলামী শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন 2 শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। রোববার বিকেলে জেলার সিরাজদিখান উপজেলার চকদারপাড়া গ্রামের ঈদগাহ মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে 2 শতাধিক জামায়াত নেতাকর্মী যোগদান করেন। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসেনের নেতৃত্বে যোগদান করা 2 শতাধিক নেতাকর্মীর হাতে ধানের শীষ তুলে দিয়ে বরণ করে নেয় মুন্সিগঞ্জ 1 শ্রীনগর সিরাজদিখান আসনে বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। মফস্বলে কর্মরত সংবাদকর্মীরাই গণমাধ্যমের প্রাণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন। গতকাল দিনাজপুরে পার্বতীপুর প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাফিজুল ইসলাম রিপন, পার্বতীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক আতাউর রহমান সহ 4 জেলা থেকে আগত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।